একটা যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বাংলাদেশ কিভাবে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হল, এই অসাধারণ অর্থনৈতিক রূপান্তরের গল্পটা আমরা প্রায়ই শুনি। কিন্তু এর পেছনের মূল চালিকা শক্তিটা আসলে কারা ছিল, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। চলুন আজ সেই গল্পের ভেতরেই ঢোকা যাক। শুরুতেই এই সংখ্যাটার দিকে একবার তাকান। ভাবা যায় ১৯৭১ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল প্রায় ৮০%, আর ২০২২ সালে সেটা কমে এসে দাঁড়িয়েছে মাত্র ১৮.৭%। এটা আসলে একটা অসাধারণ সাফল্য। আর এই বিশাল পরিবর্তনের পেছনে শুধু ভাগ্য না, বরং একটা সুসংগঠিত আর শক্তিশালী প্রচেষ্টা কাজ করেছে। তো প্রশ্ন আসেই যে বিশ্বের অন্যতম বড় এই অর্থনৈতিক সাফল্যের পেছনের আসল রহস্যটা কি? কোন সেই শক্তি যা এই অবিশ্বাস্য অগ্রযাত্রাকে সম্ভব করে তুলল? এর উত্তরটা কিন্তু কোনো একটা নীতি বা ঘটনায় খুঁজে পাওয়া যাবে না। উত্তরটা আসলে লুকিয়ে আছে দেশের বেসরকারি খাতের সংগঠিত শক্তির মধ্যে, বিশেষ করে দেশজুড়ে ছড়িয়ে থাকা ব্যবসায়ী চেম্বারগুলোর যে নেটওয়ার্ক আছে তাদের মধ্যে। বলা যায় এরাই সেই অগোচরের নায়ক, যারা পর্দার আড়াল থেকে দেশের অর্থনীতির ইঞ্জিনটাকে সচল রেখেছে। তো এই পুরো বিশ্লেষণে আমরা একসাথে কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজব, যেমন কারা এই অগোচরের অর্থনৈতিক নায়ক, তাদের সম্মিলিত উদ্যোগে বাস্তবে কি পরিবর্তন এসছে, কিভাবে তারা মেড ইন বাংলাদেশ ট্যাগটাকে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছে, আবার ধরুন এলডিসি গ্র্যাজুয়েশনের মতো বড় চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করছে, কোন সেই প্রক্রিয়া যার মাধ্যমে সরকারি আর বেসরকারি খাত একসাথে কাজ করে, আর সবশেষে ভবিষ্যতের অর্থনৈতিক দিগন্ত তাদের জন্য কি চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে। চলুন এই যাত্রায় আরও গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, প্রথমে পরিচিত হইনি এই গল্পের মূল চরিত্রগুলোর সাথে। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু একদিনে গড়ে ওঠেনি, দশকের পর দশক ধরে দেশের অর্থনীতিকে আকার দিয়েছে এবং একে শক্তিশালী করেছে। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় এদের শেকড় আসলে কতটা গভীরে। শুরুটা হয়েছিল সেই ১৯৫৮ সালে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ডিসিসিআই প্রতিষ্ঠান মাধ্যমে। এরপর দেশ স্বাধীন হওয়ার ঠিক পরেই ১৯৭৩ সালে দেশের সব চেম্বারকে এক ছাতার নিচে আনতে তৈরি হয় শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ বাংলাদেশ চেম্বার, আর সবচেয়ে বড় যুগান্তকারী পরিবর্তনটা আসে ২০১১ সালে, যখন গবেষণাভিত্তিক অ্যাডভোকেসির জন্য চালু হয় বিউল্ড প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাই মূলত সরকারি আর বেসরকারি খাতের মধ্যে একটা পাকা সেতু তৈরি করে দেয়। এই দীর্ঘ পথ চলাই কিন্তু তাদের গুরুত্বটা প্রমাণ করে। তো মুখে তো অনেক কথাই বলা যায়, কিন্তু এই চেম্বারগুলোর সম্মিলিত প্রচেষ্টা বা অ্যাডভোকেসি বাস্তবে কী ধরনের পরিবর্তন এনেছে? চলুন কিছু নির্দিষ্ট আর প্রভাবশালী উদাহরণ দেখি, তাহলেই তাদের আসল শক্তিটা বোঝা যাবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য এটা ছিল একটা বিশাল জয়। ভাবুন তো একবার, চেম্বারগুলোর লাগাতার সুপারিশে সরকার এসএমই অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য টার্নওভার ট্যাক্সের হার ১৫% থেকে কমিয়ে সোজা ৩% নিয়ে আসে। এই বিশাল ট্যাক্স কমানোর ফলে ছোট ব্যবসায়ীদের হাতে আরও বেশি পুঁজি থাকছে, যা তাদের ব্যবসা টিকিয়ে রাখতে আর নতুন করে বিনিয়োগ করতে সরাসরি সাহায্য করছে। ব্যবসার পথে যে আমলাতান্ত্রিক জটিলতা কত বড় একটা বাধা, সেটাই স্লাইডটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। আগে যেখানে একটা ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেতেই ৬৩ দিন মানে ২ মাসেরও বেশি সময় লেগে যেত, এখন সেটা মাত্র ১৪ দিনে পাওয়া সম্ভব। মানে সময় আর অর্থ দুটোই কিন্তু বাঁচছে। ব্যাপারটি কিন্তু এখানেই শেষ নয়। চেম্বারগুলোর অ্যাডভোকেসির ফলে আরও অনেক গুরুত্বপূর্ণ আর্থিক সংস্কার এসেছে, যেমন নন পাবলিকলি ট্রেডেড কোম্পানির জন্য কর্পোরেট ট্যাক্স 37.5% থেকে কমে 35% হয়েছে। আবার স্থানীয় কাঁচামাল কেনার উপর কর ৫% থেকে কমিয়ে ৩% করা হয়েছে। এমনকি সাধারণ মানুষের কথা ভেবে গ্রামীণ এলাকায় সৌর লণ্ঠনের উপর শুল্ক ১২% থেকে কমিয়ে মাত্র ৫% করা হয়েছে। এই প্রত্যেকটা ছোট বড় সংস্কার মিলেই কিন্তু ব্যবসার খরচ কমিয়েছে আর অর্থনীতিতে গতি এনেছে। দেশের ভেতরে তো হলো, এবার দেশের বাইরের বাজার। চেম্বারগুলোর একটা বড় কৌশলগত লক্ষ্য হল শুধু আমেরিকা আর ইউরোপের উপর নির্ভর না করে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করা। চলুন দেখি কিভাবে তারা মেড ইন বাংলাদেশ ট্যাগটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। এই বিশ্বজয়ের কৌশলের একটা মূল অস্ত্র হল বাইল্যাটারাল চেম্বার অফ কমার্স।
নামটা শুনতে একটু কঠিন লাগলেও কাজটা কিন্তু বেশ সহজ। এটা হলো এমন একটা বিশেষায়িত চেম্বার যা দুটো নির্দিষ্ট দেশের মধ্যে বাণিজ্য আর বিনিয়োগের উপর ফোকাস করে। সোজা কথায় এটা সরকারি আর বেসরকারি খাতের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। যেমন ধরুন ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা BBCI। তাদের নিজেদের ভাষাতেই তারা ব্রাজিল আর বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ আর অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো হয়। আর এর একটা একেবারে জ্বলজ্বন্ত উদাহরণ হল ব্রাজিলের সাও পাউলোতে অনুষ্ঠিত মেড ইন বাংলাদেশ এক্সপো 2025। এই আয়োজনের মাধ্যমে ল্যাটিন আমেরিকার কোটি কোটি ভোক্তার বিশাল বাজারে প্রথমবারের মতো বাংলাদেশের পোশাক, ফার্মাসিউটিক্যালস এবং অন্যান্য সম্ভাবনাময় পণ্য তুলে ধরার একটা বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। এটাই হলো বাজার বৈচিত্র্যকরণের একটা বাস্তব পদক্ষেপ। আচ্ছা, এবার আসা যাক বর্তমান সময়ের সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জটার দিকে। 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ বা LDCর তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হবে। এটা নিঃসন্দেহে একটা বিশাল অর্জন, কিন্তু এর সাথে অনেক বড় চ্যালেঞ্জও জড়িয়ে আছে। এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য চেম্বার নেটওয়ার্ক কিন্তু বসে নেই। তারা একটা বহুমুখী কৌশল নিয়েছে। তারা একদিকে যেমন একটা বর্ধিত ট্রানজিশন পিরিয়ডের জন্য অ্যাডভোকেসি করছে, তেমনি ভর্তুকির বদলে নতুন বিকল্প প্রণোদনা চালুর কথা বলছে। আবার নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA করার জন্য সরকারকে উৎসাহিত করছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTOতে সরকারের দর কষাকষির কৌশলকে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হল, সব সাফল্য আসলে কিভাবে সম্ভব হচ্ছে? এর পেছনের সিক্রেট সস বা গোপন রহস্যটা কি? চলুন এবার সেই কাঠামোর ভেতরে ঢোকা যাক, যা এই অসাধারণ বিজয়গুলোকে নিছক বিচ্ছিন্ন ঘটনা না বানিয়ে একটা ধারাবাহিক সফলতায় পরিণত করেছে। এর মূল চাবিকাঠি হল বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বা বিল্ড প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই সরকারি বেসরকারি সংলাপ বা পাবলিক প্রাইভেট ডায়ালগ PPDকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। বিল্ড আসলে একটা গবেষণাভিত্তিক প্ল্যাটফর্ম যা সরকার আর বেসরকারি খাতের মধ্যে একটা কাঠামোগত আলোচনার সুযোগ তৈরি করে দেয়। পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো, 4টা ধাপে কাজ করে। প্রথমে গবেষণার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করা হয় এবং তার সম্ভাব্য সমাধান বিশ্লেষণ করা হয়। এরপর সে গবেষণাভিত্তিক সুপারিশগুলো সরকারের কাছে তুলে ধরা হয়। যদি কোনো জটিল বিষয় থাকে, সেগুলোকে উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে অ্যাডভোকেসি করা হয়। আর সবশেষে সেই নীতিগত পরিবর্তনগুলো বাস্তবায়ন করা হয়। এই যে ছবিটা দেখছেন, এটাই হলো বিল্ডের পুরো কাজের নকশা। দেখতে হয়তো একটু জটিল মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা বেশ সহজ। দেখুন, সবকিছু শুরু হয় বাম দিক থেকে, যেখানে ওয়ার্কিং কমিটির মাধ্যমে কোনো একটা ব্যবসায়িক সমস্যা চিহ্নিত করা হয়। এরপর গবেষণার মাধ্যমে তার সমাধান খোঁজা হয়। যদি বিষয়টা সহজ হয়, তবে তার সরাসরি বাস্তবায়নের জন্য পাঠানো হয়। আর জটিল বিষয়গুলো, যেমনটা আপনারা মাঝখানে দেখতে পাচ্ছেন, আলোচনার জন্য পাঠানো হয় উচ্চ পর্যায়ের কমিটিতে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই অবশেষে তা নীতিগত সংস্কার হিসেবে বাস্তবায়িত হয়। এই কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় নিশ্চিত করে যে প্রতিটি পদক্ষেপ তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই নেওয়া হচ্ছে। তো বর্তমান তো হল, সবশেষে চলুন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। এই সফল মডেলটাকে এখন আগামীর নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে। ভবিষ্যতের এজেন্ডায় এখন বেশ কিছু বড় বড় বিষয় আছে, যেমন চতুর্থ শিল্প বিপ্লব আর অটোমেশনকে স্বাগত জানানো, LDC পরবর্তী সময়ের উচ্চ শুল্ক বা ট্যারিফ ক্লিফ মোকাবেলা করা, পরিবেশ বান্ধব ও টেকসই শিল্পায়নকে আরও এগিয়ে নেওয়া, আর প্রতিযোগী দেশগুলোর তুলনায় ব্যবসার যে উচ্চ খরচ আছে সেটা কমিয়ে আনা। এই প্রত্যেকটা চ্যালেঞ্জই কিন্তু আসলে এক একটা নতুন সুযোগ, যদি সঠিক কৌশল নেওয়া যায়। যখন অটোমেশন আর বৈশ্বিক রাজনীতি পুরো বিশ্বকে নতুন করে সাজাচ্ছে, তখন এই সম্মিলিত উদ্যোগের মডেলটি কি বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি হতে পারে? এই প্রশ্নটিই আমাদের আজকের আলোচনার মূল বিষয়, যা নিয়ে ভাবার যথেষ্ট অবকাশ রয়েছে।